কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাই বলেন না কেন, মুসলিম লীগের নামটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আজকে মুসলিম লীগের এই জাতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব, ওনাকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ইতিমধ্যে অসংখ্যবার আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। মুসলিম লীগের যে রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস, এটা আমরা সবাই জানি, কিন্তু বাস্তবিক অর্থে অনেকেই মুসলিম লীগের এই ইতিহাসকে এখন স্বীকার করতে চায় না, কিংবা ব্যাকফুটে ঠেলে দিতে চায়। তারা মনে করে মুসলিম লীগকে অন্ধকার জগতে ঠেলে দিলেই সোহরাওয়ার্দী, ভাসানী, শেরেবাংলা ফজলুল হক, নবাব সলিমুল্লাহ এরা ইতিহাস থেকে হারিয়ে যাবে, আর আরেকজন নব্য বাংলাদেশের জাতির জনক তিনি ইতিহাসে মহিমান্বিত হবে। এটাই বিগত ৭১ পরবর্তী এই ৫৫ বছরে ঘটেছে, ঠিক না? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আলোচনা, অনেক কথা, অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ৫৫ বছরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী এই বাংলাদেশের সঠিক ইতিহাস আপনারা এখানে যারা উপস্থিত কেউই জানেন না। কারণটা কি জানেন? কারণ এই ৫৪ বছরে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিলেন, তারা প্রত্যেকেই ক্ষমতার চেয়ারে বসার পরে নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ানে আপনাদের সামনে উপস্থাপন করেছে। সঠিক ইতিহাস আজ পর্যন্ত পাই নাই। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের একমাত্র পারিবারিক পৈতৃক সম্পত্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছে, ঠিক না? আবার এটাও বলেছে যে এই মুক্তিযুদ্ধ ভারতে করে দিয়েছে, তারা না হলে স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি বলে। এটা তো সঠিক ইতিহাস না ভাই। মুক্তিযুদ্ধ করেছে দেশের সাধারণ নাগরিক, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক। কোন একক ব্যক্তির ডাকে কিংবা সংগঠনের ডাকে এই মহান মুক্তিযুদ্ধ হয় নাই। এদেশের আপামর জনগণ তাদের জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাসের একটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করেছি। এখন এখানে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনারা যখন টিভি টক শোতে যান, বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দেন, কথা বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে খালি কথা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কেন বলেন না? আমি বলি ১৯৭১ সালের আগ পর্যন্ত পাকিস্তান আমাদের শত্রু ছিল। ৭১ পরবর্তী এই ৫৫ বছরে পাকিস্তান আমাদের ১ পয়সারও কোনো ক্ষতি করেনি। আমাদের সীমান্তে পাকিস্তান একজন মানুষকে হত্যা করেছে? আমাদের বাণিজ্যিকভাবে ২ পয়সা ক্ষতি করেছে? কূটনীতিকভাবে আমাদের কোথাও বাধা দিয়েছে? দেয়নি। কিন্তু এই ৫৫ বছরে ইন্ডিয়া কমপক্ষে কয়েক হাজার নাগরিককে হত্যা করেছে আমাদের সীমান্তে, পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা সারা পৃথিবী থেকে ২ কোটি প্রবাসী রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, সেই রেমিটেন্সের ১৭% একাই ইন্ডিয়া নিয়ে যায়। চিন্তা করেছেন কিভাবে আমাদের লুটপাট করছে? কূটনীতিকভাবে ইন্ডিয়া মনে করে বাংলাদেশ আমাদের একটা অঙ্গরাজ্য। এখানে তো আমরা আসলে ওদের চোখে আমরা স্বাধীন না। তো এরকম অসংখ্য আলোচনা আছে, অসংখ্য কথা আছে, এগুলো আপনারাও জানেন, এগুলো আমরা সবাই বুঝি। তারপরেও বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, আজকের যে সরকার প্রধান রয়েছেন, এই সরকারকে আমরা রক্ত ঘাম হাজারো ত্যাগের বিনিময়ে আমরা এই চেয়ারে বসিয়েছি। এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই সরকার যাতে মুক্তিযুদ্ধের একটি সঠিক ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করে, আমাদের সামনে তুলে ধরে, এটা আমরা দাবি জানাই। আজকে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণের যারা মহানায়ক, সেই শাহ সলিমুল্লাহ খান থেকে শুরু করে নবাব সলিমুল্লাহ, ওই ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক সহ আমাদের জাতীয় বীর যারা, এদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে আগামীতে আমরা উপস্থাপন করতে পারি এবং প্রত্যেকটি সরকারি অফিস আদালতে যাদের তাদের ছবি থাকে, এটাই সরকারকে নিশ্চিত করতে হবে। এটা আমাদের কমন দাবি। আমরা একাধিকবার এই সরকারের প্রধানকে বলেছি, কিন্তু বন্ধুগণ, এই সরকার ইতিমধ্যে নানা রকম কার্যক্রম চালাচ্ছে, তার জন্য আমরা মাঝে মাঝে স্যালুট দেই। আবার তাদের কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ডে আমরা কিন্তু চরমভাবে বিরোধিতা করে আসছি। এই সরকার যদি মনে করে যে এদেশে তারা ওই মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় নানা রকম দেশ বিরোধী, ধর্মীয় মূল্যবোধ বিরোধী কার্যক্রম আমাদের উপরে চাপিয়ে দেবে, এটাও কিন্তু আমরা মেনে নেব না।
আমরা জীবন দিয়ে ইন্ডিয়ান আধিপত্যবাদকে উৎখাত করেছি, এখানে ওই বিদেশি ভিনদেশি পশ্চিমাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়। আজকে নানা রকম সংস্কারের কথা বলছে, এই সংস্কারের মাধ্যমে বেশ কিছু উদ্ভট ধর্মীয় মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড তারা আমাদের সামনে হাজির করেছে। কিছুদিন আগে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমরা বললাম, এই যে বহুত্ববাদ নামের একটা শব্দ সামনে নিয়ে আসছেন, এটা ব্যাখ্যা দেন। তারা ব্যাখ্যাটি আমাদের সামনে উপস্থাপন করলেন, পুরোটাই আমাদের কাছে একটা ভণ্ডামি মনে হলো। এই বহুত্ববাদের নামে তারা বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দিতে চায়, জায়েজ করতে চায়। এটা কি আমরা মেনে নেব বলেন? আমরাই বলেছি আগে সংস্কার তারপরে নির্বাচন, কিন্তু সংস্কারের নামে কোন ভণ্ডামি ভাওতাবাজি আমরা চলতে দেব না। বাংলাদেশে সংস্কারের কথা বলছেন, আর একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন, এই ভাওতাবাজি চলবে না। সংস্কার শুরু করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে হঠাৎ তারা নীরব দর্শকের ভূমিকায়। আগে বলতো অমুক দল চাই না, এখন তো কোনো দল বিরোধিতা অন্তত করছে না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমার জানা মতে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা গণ অধিকার পরিষদ, এখানে অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছেন, কেউই বিরোধিতা করছে না। তারপরেও সরকার হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নীরব দর্শকের ভূমিকায়। এখান থেকে আমাদের শঙ্কা, আশঙ্কা এবং সন্দেহের সৃষ্টি হয়েছে। আমরা এই জন্য সরকারকে বলেছি, জনগণ যাচাই, জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে বিন্দু পরিমাণ কোনো আপোষ করা চলবে না। জনগণ চায় আগে সংস্কার হোক, কিন্তু সংস্কার করতে হবে। কি সংস্কার? জনগণ যা চাই তাই আপনাদের করতে হবে। আজকে গণহত্যার বিচারের কথা আমরা বলেছি, কিন্তু বিচারের অগ্রগতি আপনারা দেখতে পেয়েছেন? 10 মাস হয়ে গেল, আওয়ামী লীগের 2 ভাগ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে নাই, একটা মাত্র ট্রাইব্যুনাল করেছে। অথচ আমরা দেখেছি হাসিনা ওই 71-এর ইস্যুকে সামনে এনে বিতর্কিত বিচার ব্যবস্থার মাধ্যমে 2টো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিলেন, 2টো। তাহলে হাসিনা যদি ওই ভুয়া বানোয়াট মিথ্যা অভিযোগের ভিত্তিতে 2টো ট্রাইব্যুনাল গঠন করতে পারে, এই সরকারের উচিত ছিল কমপক্ষে 5টি ট্রাইব্যুনাল গঠন করে এতদিনে বিচার 50 ভাগের অধিক সম্পূর্ণ করা। করতে পারে নাই। কেন পারে নাই? এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে ভাই। এই সরকারের উপদেষ্টারা রাতের আধারে ওই অমুক অ্যাম্বাসি থেকে হাজিরা দেয়, অমুক অ্যাম্বাসিডারের সাথে মিটিং করে। এগুলো আসলে করার মাধ্যমে এদেশকে তারা কি করতে চায় এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো তাকে নিয়ে বিতর্কিত আমাদের চিন্তাও নেই। তিনি বাংলাদেশের মহামূল্যবান সম্পদ, আমাদের অ্যাসেট। কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে, এরা হচ্ছে ভারতীয় দালাল, রয়ের এজেন্ট। এদের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন, এই বাংলাদেশকে নিয়ে তার যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন সম্ভব হবে কিনা আমরা আসলে আজকে সেটা নিয়ে আতঙ্কিত বলতে পারি। তো যাই হোক, আমরা চাই আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে। এমন হবে যে বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ বিরোধী কথা কিংবা কোনো আইন পাস করার কোনো দুঃসাহস কোনো রাজনৈতিক দল কিংবা সরকার যাতে দেখাতে না পারে, এরকম বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বিনির্মাণ করব। ভালো থাকবেন। আজকে মুসলিম লীগের যে অধিবেশন, এই অধিবেশনের আমি সফলতা কামনা করছি।